হ্যাট্রিকের লাস্ট ভিডিও শেয়ার করছি আজকে। খালাতো বোনের বিয়ের ভিডিও শেয়ার করব। রাত 2টার সময় জানতে পারি যে আমাদের বিয়েতে যাওয়া হচ্ছে, তাই সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ি আর একটা রেস্টুরেন্টে চলে যাই ব্রেকফাস্ট করতে। বাসা থেকে খাওয়ার একদমই সময় ছিল না, ততক্ষণে অলরেডি আমরা বাসের টিকিট কেটে ফেলেছি। যদিও খালাতো বোনদের বাড়ি আসলে ফরিদপুরে, কিন্তু আমরা প্রথমে গোপালগঞ্জে যাচ্ছিলাম, কারণ ওখানে আম্মুর একটা কাজ ছিল। গোপালগঞ্জে যেহেতু আমার নানু বাড়ি, তো আমরা বাসে করে ভিউ এনজয় করতে করতে প্রথমে গোপালগঞ্জে চলে যাই। আর ওখানে গিয়ে মোটামুটি সবার সাথে আবারও দেখা করি, কারণ এক সপ্তাহ আগেই আসলে এখান থেকে একটা বিয়ে খেয়ে গিয়েছি এক্স্যাক্টলি এই বাড়ি থেকে। তো আমাদের আসলে গোপালগঞ্জ থেকে ফরিদপুরে রওনা দিতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল, আম্মুদের কাজই শেষ হচ্ছিল না। এই কারণে আসলে আমি ভিডিও কলে কাঁচা হলুদটা একটু দেখে নিয়েছিলাম। তারপরে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে আমাদের গোপালগঞ্জ থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় ফাইনালি। যদিও বেশ ভালো রকম কষ্ট পেয়েছিলাম, কারণ অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। তারপরও আসলে অনেক বেশি মোটিভেশন নিয়ে যাচ্ছিলাম যে যত দেরি হোক যাওয়া হবে, এটাই আসলে অনেক বেশি। আর অনেক রাত হয়ে যাচ্ছিল, পুরো দিনের সব কিছুই আসলে মিস করে ফেলছিলাম। তারপরেও একটুও খারাপ লাগা কাজ করছিল না, কারণ যাওয়া হচ্ছে ফাইনালি, এটাই আসলে আমার জন্য অনেক বেশি ছিল। তার মধ্যে সারাদিন কিছু খাওয়া হয় নাই, সব কিছু মিলায়ে রাত 10টার সময় ফরিদপুরে পৌঁছাই। তারপরও প্রচণ্ড এনার্জি নিয়ে আধা ঘন্টার মধ্যে শাড়ি পরে মেকআপ করে ফেলি, শুধুমাত্র ওর ভালো লাগবে এই কথা চিন্তা করে আসলে এত কিছু করা। ওখানে গিয়ে দেখলাম যে ওদের প্রোগ্রাম প্রায় শেষ, জাস্ট আমি গিয়ে একটু বসে খাওয়ালাম আর গল্প সল্প করলাম, ছবি টবি তুললাম ততক্ষণে। তারপরে আমরা অনেক আর কি কথাবার্তা বললাম। ওই দিনে বাকি সময়টা বেশ ভালোই কেটেছে ওদের সাথে। তারপর নাচানাচির একটা ব্যর্থ চেষ্টা করলাম, যেটা আমরা একদমই ফেল। তারপরও আসলে নিজেদের মতো করে আমরা এনজয় করেছি। তারপর শাড়ি টাড়ি চেঞ্জ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আসলে দেখলাম যে ওকে ওর শ্বশুরবাড়ি থেকে কী কী দেয়া হয়েছে ওর লাগেজে। দেখলাম বেশ শাড়ি, গয়না, ব্লাউজ থেকে শুরু করে মানে যাবতীয় যা যা লাগে কসমেটিক্স আইটেম সব কিছুই মোটামুটি লাগেজের ভিতরে ছিল, যেটা দিয়ে মোটামুটি বেসিক কাজবাজ তো চালাই নিতেই পারবে। একদম সুন্দর সব কিছুই ছিল। শাড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার খুবই খুবই ভালো লেগেছে। তো এটাও রিসেপশনের শাড়ি ছিল। তারপরে এখানে বেশ অনেক কিছুই আছে, সাবান শ্যাম্পু থেকে শুরু করে, যেগুলো আমরা সবই দেখতেছিলাম আসলে, যেহেতু আমরা গিয়েছি একদম গায়ে হলুদও শেষ হয়ে যাওয়ার পর। পুরো বিয়ে আসলে ভিডিও কলে এনজয় করে ফেলতাম আর একটু হলে। বিয়ের দিনই মোটামুটি কোনোরকম গিয়ে আসলে উপস্থিত হতে পেরেছি, এরকম একটা ব্যাপার। তারপরে ঘর থেকে বের হয়ে দেখি অলরেডি দুপুরের জন্য রান্না বান্না শুরু হয়ে গেছে। তার খুব ভালো রকম আয়োজন করা হচ্ছে, দেখলাম সেগুলো দেখে টেখে তারপর আপনাদের জন্য সব কিছু আসলে একটু ভিডিও করে নিলাম। তারপরে আপনাদের জন্যই আবার এই যে এখানে খুব সুন্দর করে এন্ট্রেন্সটা আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এখানে প্যান্ডেল, গেট, লাইটিং সব কিছু খুব সুন্দর ছিল। তারপরে বিয়ের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হতে মোটামুটি আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো লেগেছে, যদিও আর একটু বেশি সময় লাগতো, কিন্তু খুবই তাড়াতাড়ি সব কিছু করলাম। তারপরে দেখলাম বিয়ের গেটে ফিতে বাঁধা হয়ে গেছে, সেখান থেকে একটু ফিতে খুলে নিলাম কেচিতে ফ্লাওয়ার করার জন্য। তারপরে আমরা খুব সুন্দর করে আসলে এখানে বরদের জন্য ওয়েট করতেছিলাম, সব কিছু রেডি করে নিয়ে। এরপরে অবশ্য আরও অনেক কিছু অ্যাড করা হয়। ততক্ষণে এখানে বউ পার্লার থেকে সেজে চলে এসছে, ওকে খুবই সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তারপর আমরা ওকে এখানে একটু বসতে হেল্প করলাম, যেহেতু লেহেঙ্গাটা খুবই ভারী ছিল। ওকে এখানে বসায় আমরা অনেক ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। তারপরে ও অবশ্য ঘরে চলে গেছিলো, কারণ তার একটু পরে ভাইয়ারা চলে আসছিল বিয়ে করার জন্য। খুবই সুন্দর লাগতেছিল ওকে, আর পুরো দিনটা এত বেশি সুন্দর ছিল মানে
তার একটু পরেই দেখলাম ভাইয়ারা চলে আসছে, আর আমরা এখানে গেটে অনেক মজা করলাম। সেগুলো আসলে আপনারা এখন শুনতে পারবেন যে আমরা গেটে ঠিক কি কথা বলেছিলাম। আরে শরবত খাওয়া যাবে না, কেমিক্যাল দেওয়া, পানি খা, পানি খা। আমরা তৃতীয় পক্ষ, তৃতীয় আল্লাহ সব এক লাখ ও আমরা জানি, বললাম না, সব এক লাখ, সব এক লাখ। গরম, অতিরিক্ত গরম, খুবই গরম। লবণ দিয়ে আছে, লবণ। আরে জানি করে আছে দূর থেকে এই যে আসি। তারপরেই সব বরযাত্রীরা ঢুকে গেল, আর সবাই এখানে ঠিকঠাক মতো বসতেছিল। তো দেখলাম এখানে সবাই ঠিকঠাক মতো বসার পরেই আসলে আমরা খাবার সার্ভ করেছিলাম। বর তার নিজের জায়গায়, আর বরের সাথে যারা যারা বসবে তারা সবাই আসলে আস্তে আস্তে গিয়ে এখানে বসে পড়েছে। তারপরে আমরা প্রথমে বরকে নাস্তা সার্ভ করেছিলাম। আমি আর আমার একটা পার্টনার ছিল, আমরা দুজনই আসলে জামাই আর জামাইয়ের আশেপাশে যারা ছিল তাদেরকে খাবার সার্ভ করেছিলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দুজন একদম ওখানেই ছিলাম মোটামুটি খাওয়ার পুরো সময়টা। তো এখানে প্রথমেই আসলে আমরা তাদের জন্য পিঠা নিয়ে আসতেছিলাম। প্রথমেই যে নাস্তা দিতে হয় ওইখানে, তো ওইটাই পিঠাটা আমি প্রথমে দিয়ে গেলাম। তারপরে আমরা এখানে শরবত দিয়ে যাব। তো শরবত দেওয়ার সময় যেটা হয়েছে, ও হচ্ছে আমার পার্টনার, এখন যে শরবত নিয়ে আসছে আমি আবার পিছন দিয়ে ওর শাড়ি ধরে রাখছি যাতে ওষটা খেয়ে না পড়ে। মানে সেই কাজ করতেছিলাম আমরা, আমাদের কাজে কোনো ফাঁকি নাই। এরপরে শরবত সার্ভ করা হয়ে যাওয়ার পরে আসলে আমরা খাবার মেইন কোর্সের যে প্লেটটা সেটার খোঁজে চলে গেছিলাম। দেখি সেটা খুব সুন্দর করে সাজানো আছে, আমাদেরকে শুধু কষ্ট করে নিয়ে যেতে হবে। তাও আসলে আন্টি আমাদের হেল্প করতেছিল, যেহেতু আমরা শাড়ি পরা ছিলাম, তো আন্টি আমাদের সিঁড়ি নামাই দিছিল। তারপরে আমরা দুজন হেঁটে বাকি রাস্তাটা নিয়ে আসছিলাম। তাও মোটামুটি অনেক ভারী ছিল, দুজন মিলে ধরে নিয়ে আসতে হয়েছে। এখানে আমরা এটা সবার সামনে দিয়ে দিলাম। তো একটা প্লেটে তো আসলে সবার খাওয়া বেশ কষ্টকরও, যদিও আসলে একটা প্লেটেই দিতে হয়। আর এজন্য আমরা এখানে তারপর আলাদা আলাদা প্লেট সবাইকে দিয়েছিলাম যাতে সবাই ঠিকঠাক মতো শান্তি করে খেতে পারে। খাবার দেওয়ার সময় আমি আবার ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে এটুকুতে হবে কিনা, বলে হ্যাঁ হ্যাঁ হবে। আমরা অনেক মজা করতেছিলাম। তারপরে আসলে আমরা পুরো সময়টাই খাবার সার্ভ করলাম। তো সার্ভ করার সময় আমাদের দুজনের এত ভালো লাগতেছিল, কারণ আসলে তারাও একদম ঠিকঠাক মতো খাচ্ছিল, আমরা দিয়েও মজা পাচ্ছিলাম। মানে খাবো না এই ব্যাপারগুলো থাকলেও আসলে বিরক্ত লাগে। তো তারাও ঠিকঠাক মতো খাচ্ছিল, আমরাও ঠিকঠাক মতো দিচ্ছিলাম। সব পুরো সময়টাই আসলে আমরা খুব সুন্দর মতো প্রোভাইড করতে পেরেছি, যেটা আমাদের খুবই ভালো লেগেছে, কারণ আমাদের একটু বিরক্ত লাগে নাই। তারপরে আসলে আমরা ভাইয়াকে খুব সুন্দর করে হাতও ধোয়া দিচ্ছিলাম, যেহেতু সে আজকে আমাদের প্রোগ্রামের খুব মেইন একটা মানুষ, তার হাত ধোয়ানোর দায়িত্বটাও আমাদের। হাত ধোয়ানোর পরও আসলে আপনাদের মনে হতে পারে যে আমাদের কোনো দাবি ছিল কি না, হ্যাঁ অবশ্যই ছিল। আর গেটের সব কিছু মিলে আসলে আমরা
পুরো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম, যেটা আসলে কোনো ভিডিও নাই, কিন্তু আমরা পেয়েছি। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, আমার মনে হলো যেটা বলা উচিত। হাত ধোয়ানোর সময়ও আসলে অনেকে বলতেছিল যে আমরা নাকি ঠিকঠাক মতো করতে পারি নাই, পুরো আমাদেরকে চেতানোর জন্য। যদিও আমরা কোনো কিছুই কানে নেই নাই, কারণ আমরা আমাদের কাজ ঠিকঠাক মতো করেই যাব। তারপরেও আসলে পুরো দিনটা আমরা এত বেশি এনজয় করেছি, কোনো কাজ করতেই আমাদের বিরক্ত লাগে নাই। আর এখানে সবাই আসলে এত ভালো ছিল, আমাদের পুরো সময়টা আসলে আমরা সত্যি এনজয় করেছি। তারপরে আসলে কাজী সাহেব চলে আসলো আর বিয়ের কাজ শুরু হয়ে গেল। এখানে ভাইয়া সাইন করতেছিল, আর যারা যারা থাকার দরকার তারা ছিল, আর এখন আমার বোন সাইন করবে। মোহাম্মদ আবির হোসেন 3 লক্ষ টাকা দেনমোহর এবং 60,000 টাকা গণনা বাবদ নগদ আদায়ে পুরা বিয়েতে যেহেতু আসলে খাওয়ার এক ফোঁটাও সুযোগ পাই নাই, তাই বিয়ে হওয়ার পরপরই আমি আর আমার পার্টনার চলে এসেছি খেতে, কারণ আসলে আমরা পরেও আর সুযোগ পাবো না। দেখলাম যে সাকরখানার আস্ত মুরগির হাফ বেঁচে ছিল, তো সেটাই একটু খেয়ে নিলাম। তারপরে আসলে এখানে আয়না দেখানো আর মালা বদল হবে, সেজন্য যা যা দরকার আমরা সব কিছু নিয়ে আসলাম। তারপরে এখানে আসলে আপু একটু ওদের সাথে ছবি তুলে নিল। সবাই মিলে আমার দেবরটার সাথে কিছুই দেখেন না, কিছুই তারপরে এখানে আসলে মালা বদল হলো। মালা বদলের সময় হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছিল যে কে আগে পড়াবে, কয়বার পড়ানো হবে, তো এগুলো নিয়ে সবাই বেশ কনফিউজড ছিল। তো মুরব্বীরা যারা ছিল তারা বলে দিল যে আসলে একবারই পড়াতে হবে আর ছেলে আগে পড়াবে। আর মোটামুটি আমি খেয়াল করলাম যে আমার বোন বিয়ে সাইনটা করার পর থেকেই ও একদম ইমোশনাল হয়ে গেছিলো। তারপর আমরা যতই ওকে হাসানোর চেষ্টা করতেছিলাম, ওর মুড একদম অফ হয়ে গেছিলো। যদিও খুব ভাগ্য ভালো যে ও ভয়ঙ্কর রকমের কোনো কান্নাকাটি করে নাই, একদম জাস্ট হালকা চোখ দিয়ে ওর পানি পড়ছে, বাট অবশ্যই ওর মুড একদম অফ ছিল। আর এখানে আঙ্কেল আর আন্টি ওদেরকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল। তার একটু পরে ওরা আসলে বের হয়ে গেছিলো, আর বের হওয়ার সময় খুব খারাপ একটা সিচুয়েশন হয়ে গেছিলো। যেমন আন্টির অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, আন্টি মোটামুটি 1-2 ঘন্টার মতো অসুস্থ হয়েছিল, মানে অজ্ঞান হয়ে গেছিলো, কান্নাকাটি করতেছিল। আর
ও আসলে হালকা কান্নাকাটি করে বের হয়ে গেছিল। কারণ ওই সময় যখন বের হওয়ার কথা হচ্ছিল খুব বেশি সময় আসলে ওদের রাখাও হয় নাই, জাস্ট আঙ্কেল আন্টিকে বলে ওরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেছিল। আর ওই সময় কোনো ভিডিওই আসলে নাই, কারণ এই রকম সিচুয়েশনে আসলে ভিডিও করা যায় না। আমরা সবাই এত বেশি ইমোশনাল ছিলাম, সবাই কান্নাকাটি করতেছিল। বিয়ে মানে অনেক মজা, কিন্তু তারপর আসলে বিয়েতে সবচেয়ে কঠিন একটা মুহূর্ত তো আসলে বিদায়। তারপরে এখানে ওর শ্বশুরবাড়ির মেম্বাররা যারা ছিল সবাই মিলে আসলে ছবি তুলে নিচ্ছিল। তার পরের দিন সকালবেলাই আসলে আমরা ওদের বাড়িতে যাচ্ছিলাম আবার ওদেরকে আনার জন্য, কারণ আসলে সময় খুব কম ছিল। নর্মালি হয়তো একদিন পরে যায়, কিন্তু আমরা আসলে পরের দিনই যাচ্ছিলাম, কারণ সবার এক্সাম শুরু হবে, অনেক কিছু আসলে সময় কম ছিল দেখে আমরা তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে যাচ্ছিলাম। তো এখানে আমরা গাড়িতে উঠবো, তার আগে সবাই আসার জন্য ওয়েট করতেছিলাম। তো গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিলাম, আমি আর আমার বন্ধু পার্টনার, আমরা সারাদিন একসাথে যারা থাকি আমরা দুইজন একসাথে বসেছি। এবং গাড়িতে সবাই মোটামুটি প্রথমে শান্তই ছিল যতক্ষণ না পর্যন্ত আমরা দুইজন লাফালাফি শুরু করছি। তো একটু পরেই আসলে আমরা ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমাদের মনে হলো যে না, আমাদের একটু নাচা দরকার। এই কারণে আসলে গাড়িতে আমরা গান ছেড়ে দিয়ে নাচা শুরু করলাম। তারপর সবাই দেখি যে আমাদের দিকে তাকায় আছে যে কি একটা অবস্থা, মানে আমরা নাচতে নাচতে হয়তো গাড়ি ভেঙে ফেলবো, কিন্তু ওরা একদম টায়ার্ড, সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমাদের দুজনের এনার্জি শেষ হয় না। আমরা একদম ভিডিও করে নেচে গিয়ে একদম সব সুন্দর মতো এনজয় করে যাচ্ছিলাম। আসলে আমরাই দুজনই অনেক বেশি কষ্টও পাচ্ছিলাম যে আমাদের আরেকটা পার্টনারের বিয়ে হয়ে গেছে, চলে গেছে, কিন্তু তারপরেও আসলে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম, কারণ এই সময়টা তো আসলে আমরা আর ফিরে পাবো না। তার একটু পরেই আমরা আসলে পৌঁছায় গেলাম, কিন্তু এটা একদমই ওদের বাড়ি থেকে কাছে, কিন্তু যেহেতু আমরা রাস্তা চিনি না, কারণ জীবনেও আসি নাই, প্রথমবার আসলাম, তাই উল্টা পাল্টা রাস্তা ঘুরে টুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ দেখে টেকে তারপর ওদের বাড়ি গেছি। তো বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করেছি, যেগুলোর কোনো ভিডিও নাই। তার একটু পরে আসলে আম্মু এই লালন শাহর মাজারে গিয়ে একটু ঘুরে আসছিল, আমার যাওয়া হয় নাই, কারণ খাওয়া দাওয়া করে মোটামুটি অনেক টায়ার্ড লাগতেছিল, তাই একদম শরীর ছেড়ে দিছিল, ওখানেই শুয়ে পড়ছিলাম, যদিও ঘুমাই নাই। তারপর আসলে রেস্ট নিচ্ছিলাম, এখানে আর আসা হয় নাই আমার। আম্মু গিয়েছিল, তো আম্মুই হচ্ছে কিছু ভিডিও করে আনছিল, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়ে আবার ফরিদপুর চলে আসি কুষ্টিয়া থেকে। ফরিদপুরে আসার পর আসলে ওরা বাড়ি দাঁড়ায় ছিল, কারণ ওদেরকে মিষ্টি খাওয়ায় ঢুকানো হবে, আমরাই ওদেরকে ঢুকতে দিচ্ছিলাম না। আমরা যে এত তাড়াতাড়ি চলে আসবো এটা আসলে কেউ বুঝতেই পারে নাই, এই কারণে কোনো কিছু প্রিপেয়ার ছিল না। তো এখানে আন্টিরা মিষ্টি প্রিপেয়ার করতেছিল, আর এদিকে আঙ্কেল হচ্ছে গাড়ি থেকে সব কিছু নামায় নিয়ে আসতেছিল, যা যা আমরা নিয়ে আসছি, খাবার দাবার, লাগেজ, মিষ্টি, হ্যানা ত্যানা সব কিছু। তো ওরা আসছে, এই জন্য আসলে আমরা অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, আমরাই ওদেরকে নিয়ে আসছি, মানে এত ভালো লাগতেছিল। কালকে বিদায়ের পরে আবার যখন ওরা আসছে পরের দিন, মানে খুবই ভালো লাগতেছিল। মাঝখান দিয়ে বড় আপু এসে এখানে জ্যোতি আপুকে চিনি খাওয়ার বদলে লবণ খাওয়াই দিল, এটা নিয়ে আবার আমরা অনেকক্ষণ মজা করলাম। তারপর আন্টি এসে আবার একটু মিষ্টি খাওয়াই দিয়ে বলল যে ও যে এই কাজটা কেন করলো, সরি বলে আসলে আবার সব কিছু ঠিকঠাক করা হলো। এরপরে হচ্ছে ভাইয়াকে আন্টি মিষ্টি খাওয়াই দিল। প্রথমে তো ভাইয়া মিষ্টি খেতেই চাচ্ছিল না, তারপরও আন্টি আসলে একটু জোর করে মিষ্টি খাওয়াই দিল, কারণ যেহেতু মিষ্টি খাওয়াই ঘরে ঢোকাতে হবে। তারপর হচ্ছে আন্টি সেতুকে মিষ্টি খাওয়ানোর সময় বলতেছিল যে তোকে আর কি খাওয়াবো, মানে নিজের মেয়েকে আসলে আর কি খাওয়াবে নতুন করে, এটা বলে আবার সবাই তারপর ওদেরকে মিষ্টি খাওয়ায় ঘরে ঢোকানো হলো। এরপরে সবাই বসে রেস্ট নিলাম আমরা।
এরপরে আসলে আমরা রাতের খাওয়া দাওয়ার সময় সামি ভাইয়া কুষ্টিয়া থেকে আনা দইয়ের একটা বিরাট বড় রিভিউ দিল, যেটা এখন আপনারা শুনতে পারবেন। বলেন বলেন কুষ্টিয়ার বুঝছি ওটা দই নাম শুনছেন? কুষ্টিয়ার অশোকের মিশন ভান্ডারে আছে 1 কেজি দাম মোটে 350 টাকা। স্বাদে বলতে হবে অনন্য। মানে আমি অনেক দই খেয়েছি আমাদের ফরিদপুরে বাগাতে, তারপর রাজবাড়ি। হ্যাঁ আমি কিছু ইভেন আমি নাম বগুড়া দই খেয়েছি। এই দইটা স্বাদে গুণে অনন্য। আপনি অর্ডার করুন www.ashokerdoi.com। পরের দিন সকালবেলা দেখলাম আবার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। এটা আমাদের খালামণির বাসার একটা ট্র্যাডিশন, যেটা ফলো করা হয়েছে এখানে। দেখলাম অনেক কিছু নিয়ে আসছে। এখানে আবার আন্টিরা আমাকে ডাকলো যে এই সাদিয়া দেখ ভিডিও কর, কে কে আনছে। তো এখানে অনেক বড় একটা মাছ, যেই মাছ কাটতে গিয়ে পরে আন্টিদেরই অবস্থা খারাপ হয়ে যাবে। মানে খাসির মাংস, 2টা মুরগি, তারপর একটা হাঁস, যে হাঁসটা খাওয়ার জন্য মোটামুটি সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ হাঁস তো নর্মালি রেগুলার খাওয়া হয় না। মুরগি, মাছ, খাসি, গরু এগুলো তো খাওয়াই হয়, কিন্তু হাঁসটা খুব বেশি খাওয়া হয় না। এই কারণে হাঁসের জন্য সবাই বেশ এক্সাইটেড ছিল। তারপরে সবজির মধ্যেও প্রচুর শাক, মনে হয় 3 থেকে 4 প্রকারের শাক, আরও বেসিক অনেক কিছু, যেমন গুঁড়া দুধ, লবণ, চিনি, তারপরে আবার শাক, অনেক কিছু যা যা লাগবে মানে সব কিছু নিয়ে আসছিল ভাইয়ারা বাজার থেকে। তারপরে কাঁচামরিচ, আলু, লেবু, শসা, পেঁয়াজ, রসুন, মানে প্রয়োজনের থেকেও আসলে অনেক বেশি ওরা বাজার করে নিয়ে আসছিল, যেগুলো ওই দিন দুপুরবেলা আমরা খেয়েছিলাম। পুরো সময়টা আসলে আমরা এত বেশি এনজয় করতেছিলাম, সে গায়ে হলুদ থেকে শুরু করে এই বাজার পর্যন্ত। এরপরে আরও অনেক কিছু আছে, মানে সব কিছু আমরা এত বেশি এনজয় করতেছিলাম, আমাদের সবার অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে দেখলাম যে মাছ কাটার দায়িত্ব নাকি আমার আম্মুকে দেওয়া হয়েছে। তা আম্মু বসে বসে মাছের আইস ছাড়াচ্ছিল, আর মাছ উঠিয়ে আবার দেখাচ্ছিল যে দেখেন কত বড় মাছ এনেছে আমাদের জামাই। মানে আম্মু খুব খুশি হয়ে যাচ্ছিল। তারপরে এই মাছ কাটতে বললাম না এদের অবস্থা খারাপ হয়ে যাবে, 2-3 জন মিলে ধরে একটা মাছ কাটা লাগতেছিল, এত বেশি মানে কষ্ট হয়ে যাচ্ছিল সবার। তারপরে মাছ মাংস কাটাকুটি ওরা করতেছিল, আর আমাদের কাজ তো খালি খাওয়া, আমরা খালি খাবো আর এগুলো একটু দেখতেছিলাম আর কি। এমনি মাছ, মুরগি, হাঁস এগুলো প্রসেস করতে আসলে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। মাছ কাটতে কাটতে পরে দেখি ওরা আসলে হাঁসও প্রসেসিং করা শুরু করে দিছে। হাঁসও দেখলাম 2 জন মিলে টেনে টেনে ওদের হাঁসের একদম অবস্থা খারাপ করে ফেলতেছে। এই সব কিছুই আসলে আমরা ওদিন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা আসলে বিকালের দিকে ঘুরতে যেতে চাচ্ছিলাম, কিন্তু বিকালে আমাদের ঘুরতে যাওয়া হয় নাই। যেতে যেতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিলো। তো বিকালের পরে আসলে সন্ধ্যা 6:30 কি 7টার সময় আমরা রওনা দিয়েছি। 7টায় আমরা চলে গেলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজে। যেহেতু ফরিদপুরে আসলে আবার কোনো দিন আসবো কিনা, এই কারণেই আসলে আমাদের একটু ঘুরতে যাওয়া, ভাইয়াকে নিয়েও আসলে আবার ঘোরা হবে কিনা। কারণ এমনি তো ওই দিন বিকালে আমাদের ঘুরতে যাওয়ার কথাও ছিল, তার একটা স্পেশাল কারণও আছে। যেমন বললাম যে আমার পার্টনার, এটা ওর কলেজ প্রথমত, আরেকটা হচ্ছে এই দিনই আসলে ওর বার্থডেও ছিল। তো ওই কারণেও আসলে আমরা একটু ঘুরতে আসতে চাচ্ছিলাম। তো অটোতে করে আমরা কলেজে গিয়েছি।
তারপরে আমরা সবাই মিলে আসলে ছবি টবি তুলেছি, কারণ আমরা হচ্ছে এখানে অনেকের সাথে আমার জীবনে প্রথমবার দেখা হয়েছে, যেমন জ্যোতি আপু, আরিবা, ওদের দুজনের সাথে আমার প্রথমবার দেখা হয়েছে, আমার খালাতো বোনগুলো বাদে। তারপরে আসলে আমরা ফুচকা, আইসক্রিম এগুলো খেয়ে আবারও অটোতে করে বাসায় চলে আসছিলাম। খুব বেসিক একটা ঘোরা ছিল, বিকালের দিকে বেরোতে পারলে হয়তো আরেকটু ভালো করে ঘুরতে পারতাম। তারপরে হচ্ছে বাসায় এসে আমরা আরিবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাসাটা সাজানো শুরু করেছিলাম, আর আরিবাকে আমরা বাইরে রাখছিলাম পাশে আর কি, পাশের রুমে, যাতে ও টের না পায়। যদিও হয়তো ও বুঝে গেছিলো, কিন্তু আমরা আমাদের চেষ্টা করছি, মানে ও বুঝলেও এক্সপেক্ট করে না যে এত সুন্দর করে আসলে ও সারপ্রাইজড হবে, যেটা আসলে আপনারা এখন দেখতে পারবেন। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। ওই জন্য 18টা মম দাদা। খুদি আর দরকার নাই। এখানে একটা খুব স্পেশাল কথা হচ্ছে, আমার বোনের যে বড় যা, উনি যাকে হচ্ছে আপনারা বিয়ের দিনে দেখছেন, উনি আবার এই বাসারই পাশের বিল্ডিংয়ের 3 তলায় থাকে আর কি। তো এই কারণে ওদের সাথে ওদের বন্ডিং খুবই ভালো ছিল, যেহেতু ওরা পূর্ব পরিচিত। এই কারণেই আসলে আমরা এত বেশি ক্লোজ ছিলাম সবাই। আর সবাই হচ্ছে আরিবাকে এরকম একটা সারপ্রাইজ দিয়েছি। আরিবা তো আপনারা দেখেছেনই যে বিয়ের দিনে আমার পার্টনার ছিল। তো কেকটা এরপরও হচ্ছে সবাইকে একটু একটু করে খাওয়াই দিল, বাচ্চা কাচ্চা ওর আম্মুকে প্রথমে খাওয়াই দিল, আর এখানে সবাইকেও একটু একটু করে খাওয়াই দিলে তারপরে কেক হচ্ছে সবাইকে দেয়া হবে সুন্দর করে কেটে। এই হচ্ছে ছিল আমার আজকের ভিডিও, যেটা মোটামুটি অনেক বেশি বড় হয়ে গেছে। আমি 2টা পার্টে হয়তো আপলোড করব। আরেকটা যেটা কথা হচ্ছে, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন, আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভিডিওটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তারপরের দিনই আসলে আমরা ঢাকা চলে এসেছিলাম, পরের দিন সকালবেলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।